এঙ্গেজমেন্টের পার্টিতে আমার হবু বর আমাকে রেখে আমার মামাতো বোনকে রিং পরিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমার কানে শুধু একটা কথাই বাজছে, উইল ইউ মেরি মি ফ্রিলিয়া। চোখ উপচে জল গড়িয়ে পড়ছে, অপমানে মাথা নিচু হয়ে গেছে। পার্টিতে লোকজন ভরপুর, সবাই আমার দিকে অন্যরকম চোখে তাকাচ্ছে। অনেকের মধ্যে অনেক কটূক্তি কানে আসছে। অন্য সময় হলে হয়তো আমি প্রতিবাদ করতাম, কিন্তু এখন চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই। কিছুক্ষণ আগে বেশ জাঁকজমকভাবেই আমার এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছিল। বিয়েটা পারিবারিকভাবেই ঠিক করা হয়েছিল। শুনেছিলাম বিহান হবু বর আমাকে অনেক ভালোবাসে। আব্বু এখন আমাকে বিয়ে দিতে রাজি ছিল না, সেই নাকি অনেক কাঠখড় পুড়িয়ে আব্বুকে রাজি করিয়েছে। আমি প্রথমে জেদ ধরে বসেছিলাম, এখন বিয়ে করব না, সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখন সময় সিল করার, আর এখনই বিয়ে নামক ফেরা নিতে চাইনি। কিন্তু বিহানের সাথে কথা বলার পর আমার বিহানকে ভালো লেগে যায়, তাই বিয়েতে রাজি হয়ে যায়। দুই পরিবার মিলে বিয়ের দিন তারিখ ঠিক করে আর বড় সড়ো করে একটা এঙ্গেজমেন্ট পার্টি আয়োজন করে। আমি তাসনিম জাহান রিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার বড় একজন ভাই আছে। অ্যানাউন্সমেন্ট করার পর আমরা দুজনে স্টেজে উঠি। আমাদের সাথে আমার মামাতো বোন প্রিলিয়াও স্টেজে ওঠে। যখন রিং পরানোর সময় হয় তখন বিহান আমাকে রেখে আমার মামাতো বোনের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে ফেলে, উইল ইউ মেরি মি ফ্রিলিয়া। ফ্রিলিয়া আপুও হাসি মুখে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তখনই আব্বু এগিয়ে আসে। আব্বু চিৎকার করে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? তুমি রিয়াকে রেখে ফ্রিলিয়াকে কেন রিং পরিয়েছ? আমার মেয়েকে সবার সামনে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? আব্বু বিহানকে আরও কিছু বলার আগে মামা এসে আব্বুকে টেনে নিয়ে চলে যায়। আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, বিহানের কলার চেপে ধরলাম। আচমকা বিহানের কলার চেপে ধরায় বিহান অপ্রস্তুত হয়ে পড়ে। গলার স্বর নিচু করে বলে, রিয়া কলার ছাড়ো। না, ছাড়বো না। আপনার লজ্জা করছে না? একজনকে রেখে আরেকজনকে রিং পরিয়ে দিয়েছেন, তাও আবার যাকে রিং পরানোর কথা ছিল তার মামাতো বোনকে। আপনি আমার সাথে কেন এমন করলেন? কি অন্যায় করেছিলাম আমি আপনার সাথে, যার জন্য আপনি এভাবে আমাকে সবার সামনে হাসির পাত্র বানালেন? চুপ করে আছেন কেন? উত্তর দিন, উত্তর দিন আমার প্রশ্নের। দেখো রিয়া, তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়াটা ছিল একটা মিস্টেক। আমি তোমাকে না, তোমার মামাতো বোন ফ্রিলিয়াকে ভালোবাসতাম। তোমার সাথে যে ভুলটা হয়েছে তার জন্য আমি দুঃখিত। অ্যাকচুয়ালি ভুলটা আমার ছিল না, ভুলটা করেছে আমার বন্ধু। ওই ভুল ইনফরমেশন এনে দিয়েছিল। তবুও আমি তোমাকে সরি বলছি। আপনি সরি বলে দিলেন আর সব কিছু সমাধান হয়ে গেল। আপনি যে আমাকে সবার সামনে হাসির পাত্র বানালেন, আপনি সরি বললে কি সব মিটে যাবে? একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সমাজের মানুষ তাকে কোন চোখে দেখে আপনি জানেন? সবাই ভাববে আমার চরিত্রের সমস্যা, তাই আপনি বিয়ে ভেঙে দিয়েছেন। আমার পরিবারের যে মান সম্মান গেছে তা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে আমার আগের জীবন? জানি পারবেন না। আপনাদের মতো বড় লোকের ছেলেদের স্বভাব মেয়েদের নিয়ে খেলা, তারপর সরি বলে দেওয়া। আপনারা ভাবেন সরি বললেই সব কিছু সমাধান হয়ে যায়। আপনাদের মতো ছেলেদের উচিত বিষ খেয়ে মরে যাওয়া। আমার জানেন এখন কি ইচ্ছে হচ্ছে? আপনার মুখে একদলা থুতু ছুঁড়ে মারতে। আফসোস আমি সেটা পারবো না, কিন্তু আমি আপনাকে জীবনেও ক্ষমা করব না, জীবনেও না। আমি বিহানের কলার ছেড়ে দুই পায়ে পিছিয়ে গেলাম। তখনই ভাইয়া এগিয়ে আসে। ভাইয়া রেগে অগ্নিমূর্তি হয়ে আছে। তুই এই ডাফারকে ক্ষমা করবি কি না সেটা আমি জানি না, কিন্তু আমি ওকে ক্ষমা করব না। ওকে আমি পুলিশে দিব, ওর নামে আমি মানহানির মামলা দিব, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। ভাইয়া বিহানকে ঘুষি মারতে গেলেই আব্বু পিছন থেকে ভাইয়ার হাত ধরে ফেলে। আব্বু, তুমি আমার হাতটা ছাড়ো, আমি ওকে আজ খুন করে ফেলবো। ও আমার কলিজায় হাত দিয়েছে, আমার কলিজার হাত দেওয়ার ফল আমি ওকে বুঝিয়ে দিব। বিহানের সাথে ফিলিয়ারই বিয়ে হবে। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। তুমি শুনতে না চাইলেও তোমাকে শুনতে হবে। তোমার হয়তো নিজের মেয়ের প্রতি দরদ নেই, তোমার কাছে তো ফিলিয়াই সব, কিন্তু আমি আমার বোনকে ভালোবাসি। ওর সাথে এত বড় অন্যায় হবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? সেটা হতে পারে না। তুমি চুপ করবে? না আব্বু, আজকে তুমি আমাকে চুপ করাতে পারবে না। তোমার এত কিসের দরদ ফ্রিলিয়ার প্রতি? আমার মাঝে মাঝে তো মনে হয় তুমি আমার আর রিয়াকে কুড়িয়ে এনেছো, আর ফিলিয়াই তোমার মেয়ে। শাওন, আব্বু হাত উঠাতে গিয়েও নামিয়ে ফেলে। হাত নামিয়ে নিলে কেন?
মারো আমাকে, মারো। আমি তো জানি তুমি আমাদের ভালোবাসো না। আমার বোনের সাথে যারা অন্যায় করেছে আমি তাদের কাউকে ছাড়ব না। আব্বু তুমি একদিন পস্তাবে। কথাগুলো বলেই ভাইয়া লাথি দিয়ে চেয়ার উল্টে ফেলে দিয়ে চলে যায়। বর্তমানে ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে আমি পিছন ঘুরে তাকাই। আমার ঠিক পিছনে মামুনি দাঁড়িয়ে আছে। আমি মামুনিকে দেখে জাপটে জড়িয়ে ধরি। ফুফি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একদম মন খারাপ করিস না রিয়া। আজকে তোকে যারা অপমান করেছে তারা তাদের প্রাপ্য শাস্তি পাবে। আমি তোকে বিহানের থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দিব। তোকে আমার থাক মামুনি, তোমাদের আর আমার বিয়ের চিন্তা করতে হবে না। আমি আর মানুষের সামনে হাসির পাত্র হতে চাই না। আব্বুও তো আমার ভালো ছেলের সাথেই বিয়ে ঠিক করেছিল। এটা হলো ভালো ছেলের রূপ। তোমরা আমার বিয়ে নিয়ে বাবা বন্ধ করো প্লিজ। আমি মামুনির থেকে নিজেকে ছাড়িয়ে এক পলক স্টেজের দিকে তাকাই। স্টেজে হাসি মুখে দাঁড়িয়ে বিহান আর পিলি আপু ছবি তুলছে। আমি এক দৌড়ে রুমে চলে আসি। রুমে এসে ফ্লোরে বসে পড়ি। এর আগে কখনো আমাকে এতটা অপমানিত হতে হয়নি। আমি জানতাম পিলি আপু আমাকে সহ্য করতে পারে না, তাই বলে এভাবে সবার সামনে ছোট করবে। মাথায় কারো হাতের আলতো স্পর্শ পেয়ে আমি মুখ তুলে তাকাই। আমার সামনেই বসে আছে আব্বু। আব্বুকে দেখে আমি চাপটে জড়িয়ে ধরে কেঁদে দেই। আব্বু আমি তো এখন বিয়ে করতে চাইনি, তোমাদের কথায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম। তাহলে আমাকে কেন এভাবে সবার সামনে অপমানিত হতে হলো? মালে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য সঠিক পাত্র নির্বাচন করতে পারিনি। আমার কারণে আজকে তোকে অপমানিত হতে হলো। আমি চেয়েও কিছু করতে পারিনি। অনেক কিছুই তোর অজানা। সে অজানার কারণে আজকে আমাকে চুপ করে থাকতে হলো। মামুনি তোমার আব্বুকে একটা সুযোগ দিবে না নিজের ভুল শুধরে নেওয়ার? আমি তোমার বিয়ে মারে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য সঠিক পাত্র নির্বাচন করতে পারিনি। আমার কারণে আজকে তোকে অপমানিত হতে হলো। আমি চেয়েও কিছু করতে পারিনি। অনেক কিছুই তোর অজানা। সে অজানার কারণে আজকে আমাকে চুপ করে থাকতে হলো। আমি আব্বুকে মাঝে থামিয়ে দিয়ে বললাম, কি সেই কারণ যার কারণে নিজের মেয়ের অপমানে তোমাকে চুপ থাকতে হয়েছে? বলো আব্বু, আমি জানতে চাই। সময় হলে আমি তোমাকে বলবো। সবটা তোমাকে আর তোমার ভাইয়াকে বলার মতো সময় হয়নি। তোমরা এখন ছোট। এসব বলে তোমাকে মনটা আমি বিষিয়ে দিতে চাই না। মামনি তোমার আব্বুকে একটা সুযোগ দিবে না নিজের ভুল শুধরে নেওয়ার? আমি তোমার বিয়ে রুদ্রের সাথে ঠিক করেছি, তুমি আপত্তি করো না। শেষবারের মতো তোমার আব্বুকে একটা সুযোগ দিয়ে দেখো। রুদ্রই তোমার জন্য বেস্ট। রুদ্র ভাইয়ের কথা শুনে আমি ছিটকে আব্বুর কাছ থেকে দূরে সরে যাই। আব্বু পাগল হয়ে গেছে নাকি? রুদ্র ভাইয়ের মতো একটা জড় বস্তুর সাথে আমার বিয়ে দিতে চাইছে? অনুভূতিহীন একটা মানুষ। জীবনে কোনোদিন হাসতে দেখিনি। মুখটা সবসময় বিজ্ঞদের মতো গম্ভীর করে রাখে। আব্বু তুমি এসব কী বলছো? আমার সাথে রুদ্র ভাইয়ের বিয়ে? এটা সম্ভব? ওনার সাথে আমার যায় না। ওনার আর আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। উনি যদি হন দক্ষিণ মেরু তাহলে আমি হব উত্তর মেরু। তোমার আব্বুর উপর তোমার ভরসা নেই? মানুষ জীবনে একবারই ভুল করে, বারবার না। আমি একবার ভুল করেছি বলে বারবার করব না। আমি জানি তুমি রুদ্রের সাথেই ভালো থাকবে। রুদ্র তোমাকে আগলে রাখবে, এটা আমার বিশ্বাস। রুদ্রের মতো ছেলে হয় না। আমি তোমাকে জোর করব না। সবটাই তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করছে। আব্বুর দিকে এক পলক তাকায়। আব্বু মনে প্রাণে চাইছে আমি যাতে হ্যাঁ বলি। আব্বু একটা কথা ঠিকই বলেছে, রুদ্র ভাইয়ের মতো ছেলে হয় না। উনি অনেক দায়িত্ববান একজন মানুষ। কোনো কিছুর দায়িত্ব নিলে সেটা হেলাফেলা করেন না। তবু আমি আব্বুর কাছ থেকে সময় চেয়ে নিলাম ভাবার জন্য। আজকের দিনটা অনেক সুন্দর। আকাশটাও অনেক সুন্দর। চৈত্র মাসে ঝকঝকে নীল আকাশ। আকাশ তুলের নাই রাশি রাশি মেঘ ভেসে বেড়াচ্ছে। আজকে আমার মন খারাপ, ভীষণ মন খারাপ। ভাইয়ার ফোন বন্ধ, এখনও বাসায় ফিরিনি। এদিকে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি, তার জন্য টেনশন হচ্ছে। ওনার মতে তো আমার এখন ফিডার খাওয়ার বয়স। সেখানে আমি ওনাকে বিয়ে করার জন্যই হয়ে গেলাম। অন্য কাজিনদের সাথে আমার যেরকম সম্পর্ক ওনার সাথে ঠিক তেমন না। উনি হই হুল্লোড় একদম পছন্দ করেন না। সেদিকে আমার কাজিন জাতি হুল্লোড় প্রিয়। উনি আমাদের বাড়িতে তেমন আসেন না, তাই ওনার সাথে আমার তেমন সখ্যতা গড়ে ওঠেনি। অন্য কাজিনদের সাথে আমার সম্পর্ক তুই তুমিতে থাকলেও ওনার সাথে আমার সম্পর্কটা তুমি আপনিতেই আটকে আছে।
আমার এসব ভাবনার মাঝে আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নামটা দেখে আমি রেলিং থেকে পড়তে পড়তে বেঁচে যাই। ফোনের স্ক্রিনে রুদ্র ভাইয়ের নামটা জল জল করছে। বিস্ময়ে আমার মুখটা হা হয়ে যায়। রুদ্র নামের কোনো প্রাণীর নাম্বার যে আমার কল লিস্টে আছে সেটাই হয়তো আমার মনে ছিল না। বিস্ময় কেটে গিয়ে একরাশ ভয় আমাকে ঘিরে ধরেছে। আমি বিয়েতে হাঁ বলেছি বলে কি উনি আমাকে বকাঝকা বা থ্রেট করার জন্য ফোন দিয়েছেন? আমি বাবা ভাবি বাদ দিয়ে কলটা রিসিভ করলাম। রিসিভ করতে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহুর হলো, হ্যালো। আমি কিছু বলার আগেই মনে হলো উনি কলটা কেটে দিলেন। ফোনটা কান থেকে নামিয়ে দেখি আমার ফোনটাই বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে তো ফোন চার্জে দেওয়া হয় না। ফোনটা চার্জে দিয়ে মাথায় ভালো করে ওড়না টেনে রুম থেকে বের হয়ে এলাম। ডাইনিং রুমে আসতে ফিলিয়া আপুর সাথে দেখা চোখাচোখি হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিলাম। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এখনো আমাদের বাসায় থাকতে পারে। আম্মু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। আমি ফিলিয়া আপুকে জাস্ট ফাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আম্মু, আমার খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। কথাটা বলেই আমার ছোট মামা ছেলে জাইনের সাথে ফাজলামো শুরু করলাম। ফিলিয়া আপুকে দেখে মনে হচ্ছে আমাকে এমন স্বাভাবিক আচরণ করতে দেখে ভীষণ অবাক হয়েছে। গতকালের ঘটনার পর আমার যেখানে কেঁদে কেটে বাসানোর কথা সেখানে আমি এত হাসি খুশি। সে হয়তো ভেবেছিল আমি বিহানকে ভালোবাসি, কিন্তু বিহানের প্রতি আমার সেটা শুধুই ভালো লাগে। গতকাল তোর লজ্জায় অপমানে কান্না চলে এসেছিল। রিয়া, তুই এতক্ষণ কোথায় ছিলি? গতকালের পর তো তোকে দেখলামই না। আমি এতক্ষণ কোথায় ছিলাম সেটা তোমাকে কেন বলতে যাব? আমি কি তোমার কর্মচারী যে মিনিটে মিনিটে তোমার সাথে দেখা করতে হবে? যত সব। আমার কথা শুনে আপু চুপসে যায়। তবু নিজের মুখে হাসি হাসি ভাব নিয়ে এসে বলে, রিয়া, আজকে আমি আর বিহান শপিং করতে যাব, তুই আমাদের সাথে যাবি? আমি মানুষের জামাইয়ের লগে শপিংয়ে যাই না। আমি আমার নিজের জামাইয়ের সাথে যাব। আর আমার হবু বরের যথেষ্ট টাকা আছে আমাকে শপিং করিয়ে দেওয়ার জন্য। কোনো বিহাইন্না টিহাইন্নার টাকা দিয়ে আমার শপিং করতে হবে না। ফিলিয়া আপু কড়া গলায় বলল, বিহান আমার উঠবি হাসবেন্ড, ও তো দুলাভাই হয়, সম্মান দিয়ে কথা বল। এত কিছু করার পরেও তোমাকে যথেষ্ট সম্মান দিয়েছি বলেই এখন এখানে বসে গিলতে পারছো। যদি সম্মান না করতাম তাহলে এতক্ষণে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। আর তোমার ওই সো কল্ড উঠবি রেসপেক্ট, হা হা হা। যাই হোক, তোমাদের যাতে আর আমাদের বাসায় না দেখি, মানে তোমাকে আর তোমার মা বাবাকে, খেয়ে দিয়েই বিদায় হও আমাদের বাসা থেকে। আর ভেবো না তোমার উডবিকে নিয়ে আমি জেলাস ফিল করছি। আমি যাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চলেছি, তোমারটা তার নখের সমানও না। আর কোনো বাক্য ব্যয় না করে আমি নিজের রুমে চলে আসলাম। রুমে আসার আগে আম্মুর মুখের দিকে তাকাতে ভুলিনি। আম্মুর ঠোঁটের কোণে ছিল প্রাপ্তির হাসি। রুদ্রভাই আমার দিকে এক ফা করে এগুচ্ছে, আর আমি এক ফা করে পিছনের দিকে যাচ্ছি। একসময় আমার পিঠ ঠেকে যায় রেলিংয়ের সাথে, কিন্তু রুদ্রভাইয়ের মাঝে কোনো ভাবান্তর নেই। উনি আমার দিকে ক্রমশ এগিয়ে আসছেন। একসময় উনি আমার খুব কাছে চলে আসলেন। ওনার নিঃশ্বাসের শব্দও আমি শুনতে পাচ্ছি। রুদ্রভাইয়া অন্যরকম একটা হাসি দিয়ে বলে, তোর খুব শখ না আমাকে বিয়ে করার? তোর বিয়ে করার মতো শখ আমি জন্মের মতো গুছিয়ে দিব। না থাকবি তুই, আর না থাকবে তোর শখ। আমি তোকে এখন এই ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। জানিস তো তুই কত তলার উপর দাঁড়িয়ে আছিস? না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, তুই 8 তলার উপর দাঁড়িয়ে আছিস। তোর যা শরীর, এখান থেকে পড়লে তোর হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কথাগুলো বলে রুদ্রভাইয়া 1 মিনিট সময় ব্যয় না করেও আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেন। আপনি এরকম করতে পারেন না, আপনি এতটা পাষাণ কি করে হতে পারেন? আমি এরকমটাই করতে পারি। ডক্টররা পাষাণই হয়, তাদের হার্ট বলতে কিছু থাকে না। তুই ভাব, একবার ডক্টর নিজের চোখের সামনে কত মানুষকে মরতে দেখে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরে যায়। ডক্টররা সবটাই দেখে। অপারেশন করতে গিয়ে আমাদের হাতে কত রোগী তো মারা যায়। আমার হাতে এখনো মারা যায়নি। আমার হাতে না হয় তুই প্রথম মরলি। কথাগুলো বলে রুদ্রভাই আর 1 মিনিট সময় ব্যয় না করে আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেন। আমি ভয়ে লাফিয়ে ঘুম থেকে উঠি। তরতর করে কপাল বেয়ে ঘাম পড়ছে, হার্টবিট ফাস্ট চলছে। হাত বাড়িয়ে বেডসের টেবিল থেকে পানির গ্লাসটা নিই। 1 নিমেষে সম্পূর্ণ পানি খেয়ে ফেলি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 2:30 বাজে।
এতক্ষণ আমি স্বপ্ন দেখেছিলাম? স্বপ্ন হলেও আমার ভয়ে আত্মা কাঁপছে, এটাই স্বপ্নই ছিল। আর রুদ্র ভাইয়া আমাকে কখনো তুই ডাকে না, উনি সবসময় আমাকে তুমি বলেই সম্বোধন করেন। আর আমাদের বাসাটা তো 7 তলা, তাহলে উনি আমাকে 8 তলা থেকে কি করে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? এসব ভাবনার মাঝে দরজায় ঠক ঠক আওয়াজ হয়। শব্দ শুনেই আমি ভয়ে লাফিয়ে উঠি। এত রাতে আমার রুমের দরজায় কে নক করছে? রুদ্র ভাইয়া না তো? রুদ্র ভাইয়া কি সত্যি সত্যি আমাকে খুন করার প্ল্যান? উনি কি আমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য এসেছেন? দরজার ওপাশ থেকে ভাইয়ের গলার আওয়াজ শুনে বুঝলাম রুদ্র ভাইয়া না, ভাইয়া এসেছে। আমি লাফিয়ে বিছানা থেকে নামলাম, দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আমি প্রশ্ন করলাম, তুমি গতকাল থেকে কোথায় ছিলে? আর তোমার ফোন বন্ধ কেন? আমরা কত টেনশন করছিলাম জানো? ভাইয়া আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুই বিয়েতে রাজি কেন হলি? মানে? ভাইয়া আমার হাত ধরে বিছানায় নিয়ে এসে বসায়, আমার সামনে 2 হাঁটু বাজ করে ফ্লোরে বসে। আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় ফুড়ে নিয়ে বলে, তুই কি এই বিয়েতে নিজের ইচ্ছে রাজি হয়েছিস, নাকি আব্বু আম্মু জোর করেছে? দেখ, আমাকে একদম মিথ্যা বলার চেষ্টা করবি না, একদম সত্যিটা বলবি। তোর যদি এই বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে কারো সাধ্য নেই তোকে এখানে বিয়ে দেওয়ার। আমি জানি রুদ্র ভাইয়া একজন দায়িত্ববান এবং একজন ভালো মানুষ, ওনার কাছে তুই সুখীই হবি। তবুও এবার যা হবে সব তোর ইচ্ছেতেই হবে। তোর ইচ্ছের বাইরে তোকে কেউ জোর করতে পারবে না। তুই যে ডিসিশন নিস না কেন, মনে রাখিস তুই সবসময় আমাকে তোর পাশে পাবি। এবার বল, তোকে কি কেউ জোর করেছে এই বিয়ে করার জন্য? ভাইয়া, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি নিজে থেকেই রাজি হয়েছি এই বিয়েটা করার জন্য, কেউ আমাকে জোর করেনি। সত্যি তো? সত্যি। ভাইয়া ফ্লোর থেকে উঠে আমার বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে, হাত পা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, মাথার নিচে 2 হাত বাজ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, জানিস, তুই এই বাসা থেকে বিদায় হলে আমার ব্যাপক সুবিধা। জানতে চাস কেমন সুবিধা? আমি মাথা নাড়িয়ে হাঁ বললাম, যেমন ধর, সব জিনিস আমি বেদখল করতে পারবো, সারা বাড়ি জুড়ে থাকবে আমার রাজত্ব, আম্মুর ফেভারিট ডিশ রান্না করলে কাউকে ভাগ দিতে হবে না, সব আমি একা একা খেতে পারবো। আর এই বেডটা আমার রুমে ট্রান্সফার করব, এটার উপর আমার প্রথম থেকেই নজর ছিল। তুই ছোট হয় অলওয়েজ কান্নাকাটি করে সব নিয়ে নিস। তোমাকে আমি একদম আমার জিনিস দখল করতে দিব না। আমার সব জিনিসে চুলকানির পাউডার চিটিয়ে যাব, সেটা সময় হলেই দেখা যাবে। নে, এবার আমার ফাটা টিপে দে তো, তোর কারণে লাথি মারতে গিয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। নে, বড় ভাইয়ার যত্ন আত্মি কর। ভাইয়া আমার কোলের ওপর পা তুলে দেয়। আমি ভাইয়ার পা সরাতে সরাতে বলি, তুমি আমার বিছানা থেকে উঠো আর নিজের রুমে যাও। তোমার মতো হাতে আমার বিছানায় শুয়ে থাকলে বিছানা শক্ত হয়ে যাবে। এই, তুই বিছানায় কি করছিস? তোর তো ফ্লোরে থাকার দরকার। এখন থেকে শক্ত জিনিস থেকে অভ্যাস করে নে, হ্যাঁ, নাহলে পরে পস্তাবে। রুদ্র ভাইয়ের বিছানা যে শক্ত, লোহাকেও হার মানায়। আমি ভাইয়ের দিকে চোখ ফাঁকিয়ে তাকিয়ে বলি, তুমি কি যাবা না আমার রুম থেকে? আম্মুকে ডাক দিব। আসছে আম্মুর সামসায়, কিছু না হতেই শুধু মেয়ে 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 করে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। আমি এখনো একটা ঘুরের মাঝে আছি। এত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আজকে দুপুরবেলা হুট করে আম্মু আমাকে ঘুম থেকে টেনে তুলে একটা শাড়ি হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে আম্মু আমাকে খাওয়াতে শুরু করে। বড় বড় লোকমা একটার পর একটা আমার মুখে ঠেলে ঠেলে ঢুকাচ্ছে। আম্মু আমাকে দ্রুত খাইয়ে দিয়ে চলে যায়। একটু পরেই আমার কাজিনরা এসে আমাকে সাজানো শুরু করে। তাদেরকে আমি এত প্রশ্ন করে যাচ্ছি যে আমাকে কেন সাজানো হচ্ছে, আমাকে কেন শাড়ি পরানো হচ্ছে, কিন্তু কেউ আমার একটা কথার উত্তর দিল না। রোবটের মতো আমাকে মূর্তি সাজিয়ে যাচ্ছে। সাজানো শেষে আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। ড্রয়িং রুমের সোফার দিকে তাকাতে আমি চক্ষু সড়ক গাছ। রুদ্র রঙের পাঞ্জাবি পরে গম্ভীর মুখে বসে আছেন রুদ্র ভাইয়া। ঈষৎ জামরাঙ্গা ঠোঁটগুলো কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছেন। তখনই কোনো এক কাজিন আমার কানের কাছে ফিসফিস করে বলে, রুদ্র ভাইয়া আর তোর সইছে না তোকে নিজের করে পাবার জন্য, তাই তো 1 সপ্তাহ পরের বিয়ের ডেট আজকে নিয়ে আসছে। বেচারা চোখ কেমন এদিক ওদিক ঘুরছে নিজের হবু বউকে বধূরূপে দেখার জন্য। আমার গাল জোড়ে রক্তিম আবার ছড়িয়ে গেল। লজ্জায় আর আড়ষ্টতায় কাছুমাছু হয়ে গেলাম।
হঠাৎই রুদ্র ভাইয়ের সাথে চোখাচোখি হয়ে গেল। ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে না উনি বিয়েতে খুশি নাকি অসুখী। মুখের সাথে চোখেও যেন ওনার গম্ভীরতা বিরাজ করছে। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। সব কাজিনরা যখন আমাকে রুদ্র ভাইয়ার পাশে বসিয়ে দিল তখন আমি চমকে উঠলাম। চমকে ওনার দিকে তাকালাম। ওনার দৃষ্টির সামনে নিবেদিত। আমি লজ্জা আড়ষ্ট হয়ে বসে রইলাম। কয়েক মিনিট পর হতে বিয়ে পড়ানো শুরু হলো। অল্প কিছুক্ষণের মাঝে বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ হতে বরাত পুরুষালে কর্ণপুর হলো। আমাদের এখন যাওয়া উচিত, রাত অনেক হয়েছে। এখন না বের হলে বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমি চমকে রুদ্রভাইয়ের দিকে তাকাই। কাজিনরা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সবাই রুদ্রভাইয়ের কথার উল্টো মিনিং বের করছে। সবাই হাসাহাসি করছে আর ফাজলামি করছে। রুদ্রভাইয়া তাকাতে সবাই চুপ হয়ে যায় ভদ্র বাচ্চার মতো। ব্যালকনিতে রাখা ডিবানে বসে আছি। সত্যি আমার পোড়া কপাল। আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। উরুম দুরুম বিয়ে হয়ে গেল, এমনকি ঠিক করে কাঁদতেও পারলাম না। বিদায়ের সময় যখন আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছিলাম তখনই রুদ্রভাইয়া এসে তাড়া দেওয়া শুরু করে। রুদ্রভাইয়ার কথায় রুদ্রভাইয়ার কাজিন আমাকে আম্মুর কাছ থেকে টেনে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। গাড়িতে বসতে গাড়ি চলতে শুরু করে। বাড়িতে আসতে আমাকে এই রুমে রেখে যাওয়া হয়, কারণ রুদ্রভাইয়ের রুম নাকি এখনো সাজানো কমপ্লিট হয়নি। এই বাসার প্রতিটি কোনো আমাচ্ছে না, হবেই বা না কেন, ফুফির বাসা বলে কথা। কিছুক্ষণ আগেই হৃদি আপু আমাকে রুদ্রভাইয়ের রুমে বসিয়ে রেখে গেছে। হৃদি আপু রুদ্রভাইয়ের বড় বোন। বিয়ে হয়েছে 5 বছর। 4 বছরের একটা মেয়েও আছে। আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা স্ক্যান করছি। এ বাসা অনেকবার আসা হলেও এই রুমে তেমন আসা হয়নি। কারণ একটাই, রুদ্রভাইয়ের নিজের রুমে অন্য কারো উপস্থিতি ভালো লাগে না। আজকে তো রুমটা অন্যরকম সেজে উঠেছে। সারা রুম ফুলের গন্ধে মৌ মৌ করছে। ঠাস করে দরজা লাগানোর শব্দে আমি চমকে সামনে তাকালাম। রুদ্রভাইয়া এসেছে। রুদ্রভাইয়াকে দেখে আমি গুটিয়ে খেলাম। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। রুদ্রভাইয়ার ফুফি তো বলছিল স্বামী বাসর ঘরে আসলে পায়ে ধরে সালাম করতে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে তো আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত না করতে। রুদ্রভাইয়াকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি জড়সড় হয়ে বসলাম। রুদ্রভাইয়া এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। রুদ্রভাইয়া বরাবরের মতো গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে দেখে এত আনইজি ফিল করার কিছু হয়নি। তোমাকে আমার কিছু বলার আছে। আমি এবার রুদ্রভাইয়ার দিকে চোখ তুলে তাকালাম। রুদ্রভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, এই কথাগুলো আমার আগেই বলা উচিত ছিল। আমি বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু বলার সুযোগ পাইনি। হয়তো তোমার সাথে অন্যায় করা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। আমি আমার মাকে খুব ভালোবাসি। এতটা ভালো হয়তো আমি নিজেকেও বাসিনি। আম্মুর কথা আমি কোনোদিনও ফেলতে পারি না, তাই তো তোমাকে বিয়ে করতে হলো। আম্মুকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আম্মু বুঝতে নারাজ। তোমাকে তার পুত্রবধূ হিসেবে চাই। আমি বিয়েতে রাজি না হলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবেন। এক ফোঁটা পানিও খাবেন না। আমি বিয়েতে রাজি হলেও বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আম্মু দিব্যি দিয়ে বসে। আমি দিব্যি বিশ্বাস না করলেও আম্মুর লাইফ নিয়ে বিন্দু পরিমাণ রিস্কও নিতে চাই না। তোমাকে ফোনও দিয়েছিলাম, কোনো কারণে হয়তো কল কেটে গিয়েছিল। এরপর থেকে তোমার ফোন বন্ধ ছিল, আর আম্মুও জেনে গিয়েছিল বিয়ে ভাঙার জন্য আমি তোমাকে ফোন করছি। আম্মু তখন বলেছিল যদি আরেকবার আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আম্মু বাসা ছেড়ে চলে যাবে। আপনি এগুলো আমাকে কেন বলছেন? আমি কোনো সিনেমার নায়ক না যে আমার অমতে বিয়ে হয়েছে বলে তোমার উপর অত্যাচার করব। আমি অবুঝ নই। যেখানে আমি ছেলে হয়ে বিয়ে ভাঙতে পারিনি সেখানে তোমার পক্ষে তো অসম্ভব। তার উপর তোমার আগে একটা বিয়ে ভেঙেছে। এখানে দোষ তোমার না, আমার। এই অন্যায়ের জন্য আমাকে যা করতে হবে তাই করব, কিন্তু তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না। তোমার সাথে আমার ঠিক যায় না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা বা নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আর তুমি আমার কাজিন। এই ব্যাপারগুলো আমার কাছে বিশ্রী লাগছে। তাই প্লিজ তুমি আমার বউ হবার বা নিজের অধিকার আদায়ের চেষ্টা করো না। বাহ, আপনি কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনি যত সহজে কথাগুলো বলে দিলেন, সব কিছু কি এতটাই সহজ? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? আপনাদের বাসায় এমনি পড়ে থাকবো? আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন।
আমি তোমার জীবন নষ্ট হতে দিব না। কয়েক মাসের মাঝেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর এই ব্যাপার কেউ কিছু জানবে না। আমাদের ফ্যামিলি ব্যতীত আর কেউ কোনোদিন তোমার আমার বিয়ে অথবা ডিভোর্সের কথা জানবে না। তুমি যতদিন এখানে আছো ততদিন তুমি আমার দায়িত্ব। আরাফ আইমান রুদ্র কখনো নিজের দায়িত্ব অবহেলা করে না। কথাগুলো বলে রুদ্র ভাইয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমার চোখ থেকে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে, বুকে অসহনীয় ব্যথা হচ্ছে। এরকম জীবন তো আমার কাম্য নয়। আমি তো আমার স্বামীর দায়িত্ব না ভালোবাসা হতে চেয়েছিলাম। দোষ তো আমারই। আমার উচিত ছিল রুদ্র ভাইয়াকে কল করা, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। দরজা খোলার আওয়াজে আমি দ্রুত চোখের জল মুছে নিলাম। আমি নিজেকে কারোর সামনে দুর্বল প্রমাণ করতে চাই না। রুদ্র ভাইয়া ওয়াশরুম থেকে বের হতে আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুম ড্রিম লাইট জ্বলছে শুধু। উনি বিছানার এক সাইড হয়ে শুয়ে আছেন। আমি বিছানার এক পাশে দাঁড়িয়ে ভাবছি শুয়ে পড়বো না দাঁড়িয়ে থাকবো। সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি ইতস্ত বোধ করতে করতে ওনাকে জিজ্ঞেস করলাম, আমি কোথায় শুভ? রুদ্র ভাই এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আমার কথা শোনার সাথে সাথে দপ করে চোখ খুলে ফেললেন। আমি একটু চমকে উঠু। উনি রাগ মিশ্রিত গলায় বললেন, আমার মাথায় শুভ ডাপার। এখানে কোনো সিরিয়াল হচ্ছে না, আর না আমি সেই সিরিয়ালের নায়ক। আমরা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ। আমরা বেড শেয়ার করতেই পারি। তোমার জন্য অন্য একটা অপশন আছে, তুমি চাইলে ব্যালকনিতে থাকতে পারো। উনি আবার চোখ বন্ধ করে ফেলেন। এদিকে ওনার কথা শুনে আমার মাথায় দুপ করে আগুন জ্বলে উঠছে। আমি ঠাস করে ওনার সাথে শুয়ে পড়লাম। সাথে সাথেই তিনি সিটকে সরে গেলেন আর মৃদু চিৎকার করে বললেন, পাশে শুতে দিয়েছি বলে আমাকে শোয়ার মতো দুঃসাহস দেখিও না। তোমার শরীর যদি একটু আমার শরীরে স্পর্শ করে তাহলে সোজা বাপের বাড়ি রেখে আসবো। এই যে শুনুন, আরেকটা কথা বললে রুম থেকে বের করে দিব। সকাল সকাল ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠতে গিয়েও টান অনুভব করি। পিছনে তাকিয়ে দেখি রুদ্র ভাইয়ের পিঠের নিচে আমার ওড়না ধরে টান দিলাম, কাজ হলো না। আমি ওনারকে ডাকা শুরু করলাম, রুদ্র ভাইয়া, রুদ্র ভাইয়া, এই রুদ্র ভাইয়া। এই মেয়ে, এভাবে সানের মতো চিৎকার করছো কেন? আমি কানে কালা নই, আস্তে ডাকলেও শুনতে পাবো। বলো কেন রেখেছো? আপনার পিঠের নিচে আমার ওড়না ছিল রুদ্র ভাইয়া। আরেকবার যেন তোমার মুখে বাইয়া না শুনি। আমাদের সম্পর্কটা কেমন সেটা তুমি শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ থাকবে। আম্মু না যেন জানতে পারে, বলে দিলাম। ড্রয়িং রুমে আসতেই আমি চমকে উঠি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বিহান। আমার মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্নে, বিহান এখানে কি করছে? আমি চমকে পিছনে তাকাই। আমার ঠিক পিছনে দাঁড়িয়েছে রুদ্র ভাইয়া, মানে রুদ্রের কথা শুনে বিহান এদিকে তাকায়। মানে এখানে এভাবে না দাঁড়িয়ে থেকে ডাইনিংয়ের রুমে যাও। আরে মিস্টার বিহান যে, তা কি মনে করে আমার মতো একটা সামান্য ডক্টরের বাড়িতে? আপনার পায়ের ধুলো আমাদের বাসায় পড়লো, আমি তো ধন্য হয়ে গেলাম। বিহান রুদ্রের কথা পাত্তা না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, রিয়া তুমি এখানে? ডক্টর রুদ্রের বাসায় তুমি কি করছো? বিহানের সাথে রুদ্রের আগে দেখা হয়নি। মামনির সাথে বিহানের পরিচয় হলেও রুদ্রের সাথে হয়নি। রুদ্র আমার বিহানের কোনো অনুষ্ঠানই ছিল না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমতা করে কিছু বলতে যাব, তার আগে রুদ্র থমথমে গলায় বলে, আপনি ওইদিকে নজর না দিয়ে এইদিকে দিন। রিয়া এখানে কি করছে সেটা আপনাকে না জানলেও চলবে। রিয়া তুমি ডাইনিং রুমে যাও। রুদ্রের চোখে আমি স্পষ্ট রাগের আভাস পাচ্ছি, তাই কোনো কথা না বাড়িয়ে সেই স্থান ত্যাগ করি। আমি সোজা কিচেনে যাই। কিচেনে মামনি কাজ করছিল। আমি মামনিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলি, কি রান্না করছো মামনি? তুই আমাকে মামনি ডাকছিস কেন? প্লিজ মামনি, তুমি আমাকে এখন তোমাকে আম্মু ডাকার কথা বলো না। সবাই তোমাকে খালামণি ডাকলেও আমি কিন্তু ছোটবেলা থেকেই তোমাকে মামনি ডেকে আসছি। আমি আম্মু টাম্মু বলতে পারবো না। আমি তোমাকে সারা জীবন মামুনি বলেই ডাকবো। পাগলি একটা, ডাইনিং টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আজকে তোর ফেভারিট বিরিয়ানি রান্না করছি। তুমি সকাল সকাল ব্রেকফাস্টে বিরিয়ানি রান্না করছো, শুনলো তোমার ছেলে বাসা মাথায় করে ফেলবে। তোমার ছেলে তো হেলথ নিয়ে এক ডোক জল বেশি খায়। সকালে এই
অয়েলি ফুড জীবনেও তোমার ছেলে খাবে না, বরং 101টা জ্ঞানের বাণী শুনিয়ে দিবে। ও ওর প্রিয় খাবার খাবে, আমাদের প্রিয় খাবার আমরা খাবো। ওর প্রিয় ঘাস টাস রান্না করে রেখে দিয়েছে। আমি গরম গরম বিরিয়ানি 1 প্লেট নিয়ে ডাইনিং রুমে বসে পড়লাম। 1 চামচ বিরিয়ানি মুখে দিতে যাব, তখনই বিহানের একটা কথা আমার কানে আসে। প্লিজ ডক্টর রুদ্র, আপনি আমার বাবার অপারেশনটা করে দেন। আমার মতো একটা সাধারণ ডক্টর দিয়ে আপনি আপনার বাবার চিকিৎসা করাবেন? আপনি না বলেছিলেন আমার থেকে বড় ডক্টর দিয়ে আপনার বাবার চিকিৎসা করাবেন? সেদিন আমি ভুল করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আপনি আমার বাবার অপারেশন করাতে রাজি নন। শুনো, অন্য কোনো ডক্টর আমার বাবার অপারেশন করাতে রাজি হচ্ছে না, তো আমি কি করব? প্লিজ আপনি রাজি হয়ে যান অপারেশন করানোর জন্য, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি যত টাকা চান ততই দিব। আমাকে টাকা দেখাতে আসবেন না, আপনাকে কিনে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। হার্টলেস মানুষের আমি হার্টের অপারেশন কি করে করব? এতগুলো মানুষের সামনে বিনা কারণে নিজের ছেলের দ্বারা একটা মেয়েকে অপমানিত হতে দেখেও যে লোক চুপ করে থাকে, আমার মনে হয় না সেই লোকের হার্ট আছে। আপনি এখন আসতে পারেন। আমি খাচ্ছিলাম আর মামনির সাথে কথা বলছিলাম। আমার দৃষ্টি স্থির হয়ে রুদ্রের দিকে। রুদ্র আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উনি কেন রেগে আছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি ভয়ে ভয়ে চোখ নামিয়ে ফেললাম। আমার আর খাওয়া হলো না। কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না। পেট ভরে গেছে বলে রুমে চলে এলাম। কি ভয়ানক চাহনি! বুকে হাত দিয়ে লম্বা শ্বাস নিলাম। যেটা পড়তে পারো না সেটা পড়ো কেন? আমি চমকে পিছনে তাকাই। আমি ব্রু কুঁচকে বলি, মানে? আজকের পর থেকে তোমাকে যেন আর শাড়ি পরতে না দেখি। আপনি বললেই হলে নাকি? আমি আপনার ইচ্ছে মতো একদম চলবো না। আমি আমার মতো করে চলাফেরা করব। আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানেন না, সেহেতু আমার ওপর কোনো বিষয় নিয়ে জোর করার অধিকার আপনার নেই। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকব। আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না, আমি আপনার লাইফে ইন্টারফেয়ার করব না। তোমার পর্সা ফ্যাটে যে একটা তিল আছে সেটা সবাইকে দেখাতে হবে? আমি চমকে নিজের দিকে তাকাই। পেটের কাছ থেকে শাড়িটা সরে যাওয়ায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। আমি আঁচল দিয়ে পেট ডেকে ফেললাম। উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বের হতেই আমি ওনার সামনে দাঁড়িয়ে বলি, আমি তো আপনাকে ভদ্র ভেবেছিলাম, কিন্তু আপনি তো দুনিয়ার অসভ্য। আপনার নজর ভালো না, আপনি মেয়েদের পেটের দিকে তাকিয়ে থাকেন। ছি, এখানে সি বলার কি আছে? দেখার জিনিস দেখবো না? তুমি দেখাইবা আর আমি দেখবো না? আমি চোখ রাঙিয়ে ওনার দিকে তাকিয়ে বলি, আপনি হুশ, একদম আমার সাথে চিৎকার করে কথা বলবে না। আমি বলেছি তাই দোষ। আর বিহান যা হা করে তাকিয়েছিল, জানো তখন আমার কি ইচ্ছে হচ্ছিল? ওই বিহানকে জাস্ট খুন করে ফেলতে, আর তোমাকে একটা থাপ্পড় মেরে বোঝায় শাড়ি কেমন করে পরতে হয়। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুমি বেঁচে গেলে। আই সোয়ার, আরেকদিন যদি তোমাকে এভাবে শাড়ি পরতে দেখি, আমি জাস্ট তোমাকে খুন করে ফেলবো। প্রপারলি যেদিন শাড়ি পরতে পারবে সেদিন থেকে শাড়ি পরবে। আমি যেভাবে ইচ্ছে সেভাবে শাড়ি পরবো। আপনার কি ইচ্ছে হলে আমি বলিউডের নায়িকাদের মতো করে শাড়ি পরবো, তাতে আপনার কি? আপনারা তো জলে কেন? উনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকান, পরে কোনো বাক্য ব্যয় না করে সোজা রুম থেকে বের হয়ে যান। উনি রুম থেকে বের হয়ে যেতেই আমি লজ্জায় মিলিয়ে গেলাম। আমি এতক্ষণ দূরে সবার সামনে এভাবে ছিলাম। ভাগ্য ভালো আঙ্কেল বাসায় ছিল না, না হলে লজ্জায় মাথা কেটে যেত। বিহানের ওপর ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওই লুচ্ছাটার মাথা ফাটিয়ে দিতে। রাত 12টা বেজে 30 মিনিট, এখনও রুদ্র বাসায় ফেরেনি। মামুনি আর আঙ্কেল সোফায় বসে আছেন। আমি রুমে পায়চারি করছি। রুদ্র কখনোই এত দেরি করে বাসায় ফিরেন না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই সবার টেনশনটা একটু বেশিই হচ্ছে। এদিকে রুদ্র ফোনও বন্ধ। হিমশীতল বাতাস বারবার শরীর ছুঁয়ে দিচ্ছে। ঠান্ডা বাতাসে বারবার কেঁপে উঠছে। বাসার নিচে সিএনজি থামার শব্দ শুনে দৌড়ে বেলকনিতে যায়। একটা লোক সিএনজি থেকে নামলো। অন্ধকারের জন্য লোকটাকে দেখা যাচ্ছে না, তবে লোকটার অবয়ব বোঝা যাচ্ছে এটা রুদ্র। কিন্তু রুদ্র গাড়ি রেখে সিএনজি দিয়ে কেন আসবে? লোকটা বাসার ভিতর প্রবেশ করলো। আমি দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে রুদ্র।
তো ভিউয়ার্স, এটা গল্পের প্রথম পর্ব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটা কেমন হয়েছে, গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।